না, প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ ফ্লো হচ্ছে তাকে আমি কারেন্ট বলতেছি, যেটা হচ্ছে I ইকুয়াল টু কিউ বাই টি। হয়ে গেল। সো এই কথাটা লিখবা আর এই এটা দিবা, কারেন্টের এককের কথাটা বলতে পারো, কারেন্টের একক অ্যাম্পিয়ার। হয়ে গেল। সো প্রথম পোর্শন শেষ। দ্বিতীয়, তোমরা কি কোশ্চেনটা পড়ছিল আদৌ? পড়লে কেন কারেন্টের সংখ্যাটা লেখো নেই? যদি পড়ে থাকো তাহলে কারেন্টের সংখ্যা কেন লেখো নেই? আচ্ছা, এর পরের কথাটা কি করছে, এখানে আমি কি চাইছি আগে সেটা দেখি। আগে কি চেয়েছে সেটা দেখি। আমার চেয়েছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য বাল্ব। আমি একটা বাল্বের কনসেপ্ট দিয়েছিলাম, সেই বাল্বের অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা বের করতে বলছে, তাই তো? পিছনে আমি কিচ্ছু করি নাই। তার মানে আমার টার্গেট হচ্ছে ভোল্টেজকে বের করা। ভোল্টেজ বের করার জন্য আমি দুটো রুলস জানি। একটা হচ্ছে ভি ইকুয়াল টু IR, এটা বের করতে পারি, অথবা ভি ইকুয়াল টু জুল পার কুলম। দুটো রুলসই আমি জানি। একটা হচ্ছে যদি কারেন্ট জানি অথবা রেজিস্ট্যান্স জানি তাহলে ডিরেক্টলি ভোল্টেজকে বের করতে পারবো, অথবা যদি এনার্জি জানি, এনার্জির সঙ্গেও যদি আমি বের করতে পারি, কত কুলম চার্জ আছে সেটা বের করতে পারি, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন কী কী তথ্য দেওয়া আছে সেটা দেখি আমি। এটার জন্য বলছে এ এনার্জি সোর্স ফোর্সেস এ কনস্ট্যান্ট কারেন্ট অফ 2 অ্যাম্পিয়ার। একটা এনার্জি সোর্স আছে যেটা ফোর্স করতেছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করার জন্য। আমার তথ্য দেয়া আছে I ইকুয়াল টু 2 amps, ওকে, ফর 10 সেকেন্ডস। বলছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 10 সেকেন্ডের জন্য, T ইকুয়াল টু 10 সেকেন্ড। হ্যাঁ, আচ্ছা, 10 সেকেন্ড টু ফ্লো থ্রো এ লাইট বাল্ব, মানে 10 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে একটা লাইট বাল্বের ভিতর দিয়ে, তাই তো? কথাটা ছিল এরকমই তো, 10 সেকেন্ডে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে একটা লাইট বাল্বের ভিতর দিয়ে। আচ্ছা, এরপরে বলছে ইফ 2.3 কিলো, কি এটা? কিলো জুল। ইফ 2.3 কিলো জুল ইজ গিভেন অফ ইন দ্য ফর্ম অফ লাইট অ্যান্ড হিট এনার্জি। বলছে যে যদি এই লাইট বাল্বটা এখন 2.3 কিলো জুল আউটপুট এনার্জি দেয় ফর্ম অফ হিট এবং লাইট হিসাবে, তাহলে বলছে ক্যালকুলেট দ্য ভোল্টেজ ড্রপ। তাহলে এনার্জির একটা ইস্যু দেয়া আছে, এনার্জি দেয়া আছে হচ্ছে কত? 2.3 কিলো জুল। এখন এই তথ্যগুলো থেকে এখানে কিভাবে সলভ করা যায় সেটা বলো আমাকে। আমার কি দেয়া আছে? জুল দেয়া আছে, এনার্জি দেয়া আছে, কি পরিমাণ এনার্জি আমি পাচ্ছি সেটা দেয়া আছে, কিন্তু আমার কুলম দেয়া নেই। এখান থেকে কি ইকুয়াল টু I ইকুয়াল টু কিউ বাই টি, I ইকুয়াল টু কিউ বাই টি। সো কিউ ইকুয়াল টু I ইন্টু টি, I ইন্টু টি। সো I হচ্ছে 10 সেকেন্ড, এত কুলম চার্জ। সো 20 কুলম চার্জ, 20 কুলম চার্জ আছে। এখন এই কুলম বসায় দাও, ওখানে জুল কিলো জুল আছে, ওটাকে জুল বানিয়ে দাও, তাহলে কি কত ভোল্ট আছে সেটা বের হয়ে যাবে। সো এখানে আসবে হচ্ছে জুল কত? 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমি সেম ইউনিটে রাখবো, যদি হাজারের ইউনিটে রাখি বা কিলোতে রাখি সবগুলো কিলোতে রাখবো, আর যদি নর্মাল এসআই ইউনিটে রাখি তাহলে সবগুলো এসআই ইউনিটে রাখবো, ওকে। ডিভাইডেড বাই 20, যা হবে তাই অ্যান্সার। কঠিন কোনো কিছু ছিল? তুমি বিষয়টা পড়ো নাই ভালো করে, পড়লে পারে এই জিনিস না পারার কোনো কারণ নেই। সো জাস্ট আমার একটা কারেন্টের সংজ্ঞা ছিল, কারেন্টের সংজ্ঞার পরে একটা লাইট বাল্ব দিয়েছিলাম, সেই লাইট বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কেমন হচ্ছে সেটা বের করতে বলছি। ইজি, 3টা মার্কস চোখের উপর দিয়ে। যে কোনো কোশ্চেনের সময় তুমি ফার্স্ট দেখবা যে আউটপুট কি চাচ্ছে, মানে বের করতে কি বলছে। হ্যাঁ, অনেক সহজ ছিল এটা। তুমি মানে পড়াটা পড়ো নাই, তুমি কষ্ট করে পড়ো নাই ভালো মতো করে, লাইনগুলো তোমরা পড়াতে ব্যস্ত ছিলেন, আমি দেখেছি তো লাইনগুলো পড়ো নাই সুন্দর মতো করে। আমি দিয়েছি এই কারণেই যে তোমরা অনেকেই চেষ্টা করো কি যে থাকবে ম্যাথমেটিক্স থাকবে ডিরেক্ট করে দিব, আমার যদি একটু অ্যাব্রিভিয়েটিভ কিছু থাকে তাহলে সেটা দিব না, এখানে সেই জন্য এটা দেয়া ছিল। ওকে, ডান। সো পরের কোশ্চেনটা, রাইট ডাউন টু অ্যাডভান্টেজেস অফ ইউজিং প্যারালাল কানেকশান ইন এ সার্কিট। প্যারালাল কানেকশানের 2টা সুবিধা। কি সুবিধা? ইন্ডিভিজুয়াল লোড ক্যান বি কন্ট্রোলড, ইন্ডিভিজুয়াল লোডকে কন্ট্রোল করা যায়, তাই তো? আর কি সুবিধা?
হ্যাঁ পারফেক্টলি সবগুলো লাইট বাল্বের এগেনস্টে ভোল্টেজটা আসে। দুইটা আরও তো দেওয়া যায়, আরও অনেকগুলো দেওয়া যায়, আমি জাস্ট চেয়েছি দুইটা। অনেকেই লিখছে প্রপার্টিস লিখে দিছে যে ভোল্টেজ সেম মানে এটা একটা সুবিধা, কারেন্ট আলাদা এটাও একটা সুবিধা, কিন্তু তুমি তো বোঝো না, আমি বুঝতে পারতেছি। তুমি লিখেছো ভি ইকুয়াল টু V1 V2 ইকুয়াল টু V3 এরকম লিখছো, ও লিখছে। আবার কারেন্ট লিখছে যে আলাদা আলাদা কারেন্ট আছে, I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3 এরকম করে লিখেছে। আচ্ছা, এটা সবাই লিখছে, এটা মোটামুটি টাচ করতে পারছে। কিন্তু 3 নাম্বারটা, আইডেন্টিফাই দ্য নাম্বার অফ প্রিন্সিপাল নোডস। আমি প্রিন্সিপাল নোডস চেয়েছি এই সার্কিট থেকে। এই সার্কিটে কতগুলো প্রিন্সিপাল নোড আছে? নোড ছিল 2 ধরনের, তাই তো? এই সার্কিটের কথা যদি চিন্তা করি যে আইডেন্টিফাই দ্য নাম্বার অফ প্রিন্সিপালস নোড, হ্যাঁ কতগুলো প্রিন্সিপাল নোড আছে? প্রিন্সিপাল নোডের সংখ্যা কী ছিল? এটা মনে রাখতে না পারলে তো হবে না। নোডের সংখ্যা কী ছিল? 2টা ব্রাঞ্চ যদি কানেক্টেড থাকে সেটাকে একটা নোড বলি। সো এখানে দেখতে পাচ্ছি 2টা ব্রাঞ্চ কানেক্টেড, ইটস এ নোড, সিম্পল নোড। এখানে যদি চিন্তা করি কয়টা ব্রাঞ্চ কানেক্টেড? 2 বা 2 এর অধিক ব্রাঞ্চ যেখানে কানেক্টেড থাকে সেটাকে নোড বলি, বা 3 এর অধিক হতে হবে। এখানে 3 এর অধিক হলে সেটাকে আমি প্রিন্সিপাল নোড বলি। ওকে, সো 1 2 3, সো ইটস এ প্রিন্সিপাল নোড। নিচের একটা নোড আছে, নিচে নোড আছে না, 1টা 2টা 3টা, সো ইটস এ প্রিন্সিপাল নোড। সো 1টা 2টা প্রিন্সিপাল নোড আছে। তোমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে আমি দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা এবং 4টা প্রিন্সিপাল নোড ছিল। 1টা 2টা 3টা 4টা 5টা, সরি 1টা 2টা 3টা 4টা 5টা প্রিন্সিপাল নোড ছিল। সো যা, কেন নোড হবে না? নিচে এই সবগুলো পয়েন্ট তো একই জায়গাতে আছে, শর্টপাথ না, শর্টপাথ না, সবগুলো পয়েন্ট তো এক জায়গাতে আছে। তোমাকে বারবার বলে দিচ্ছি যে এটা মিস করো না, কিন্তু উপরে সবগুলো ক্যালকুলেট করার পরে নিচেরটা তুমি ভুলে যাও। আচ্ছা, হ্যাঁ কি মনে হয় কঠিন কিছু ছিল? একদমই যে ছিল না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা ভুল থেকেই শিখব। আচ্ছা, একদম 4 নাম্বার কোশ্চেন যেটা ছিল এটা ছিল সব থেকে সোজা। তোমাদের অ্যাসাইনমেন্টে এই অঙ্কটা আমি দিয়েছিলাম, একদম হুবহু দিয়েছি আমি, তাই না? আমি বলেছি এই ধরনের সার্কিটের ক্ষেত্রে তোমার প্রথম কাজ হচ্ছে সার্কিটটা রিড্র করে নেওয়া, সার্কিটটা রিড্র করে নেওয়া। যেহেতু এটা হচ্ছে, তুমি ভাবতে পারো এটা ডেল্টার প্রবলেম, না স্টার ডেল্টা প্রবলেমের দরকার নেই এটা আমার। তুমি যদি স্টার ডেল্টা দিয়ে করতে তাহলেও কোনো না কোনোভাবে এটা সলভ করা সম্ভব হতো, সম্ভব হয়তো হতো। কী ছিল এটা? প্রবলেমটা ছিল এমন, এটা ছিল 20 ওহম, এটা ছিল 20, এটা 10, এটা 5। এটা করতে গিয়ে তোমরা বহু ঘাটাঘাটি করছো, বহুত কিছু করছো। এখন আমি বলেছিলাম কি, এটা সিরিজ প্যারালাল কোথায় আছে সেটা খুঁজে বের করো ফার্স্ট। সিরিজ প্যারালাল করা যাচ্ছে কিনা সেটা খুঁজে বের করো। যদি বের করতে না পারো তাহলে হবে না, তাহলে তোমাকে এই স্টারকে ডেল্টা বানাইতে হবে, এই স্টারকে ডেল্টা বানাইতে হবে। কিন্তু স্টার ডেল্টা করতে গেলেও দেখবা যে স্টারকে ডেল্টা বানালে হবে না, দেখে হয় কিনা। যদি এখান থেকে আমি এখানে একটা চিন্তা করতাম, এখানে একটা চিন্তা করতাম, এখানে একটা চিন্তা করতাম, করতে পারতাম তো, স্টার ডেল্টার পরে এটা চিন্তা করতে পারতাম, তাহলে দেখা যাচ্ছে যে এই রেজিস্টারটা সার্কিট থেকে বাদ হয়ে যেত। কেন বলো তো? এই রেজিস্টার ডেল্টা এইটা বাদ হয়ে যেত, কোনো কারেন্টের ভিতর দিয়ে যেত না, কারণ উপরে শর্ট করা রয়েছে তো, ডিরেক্ট শর্ট করা, সব বাদ। এটা বাদ হয়ে গেলে এই দুইটা প্যারালাল হয়ে যেত, এইটা এবং এইটা প্যারালাল হয়ে যা হতো তাই। যদি কেউ স্টার ডেল্টা প্রবলেমে করতে চায় তাহলে স্টার ডেল্টাতে কনভার্ট করবে, এই যে রেজিস্টারটা এটা বাদ হয়ে যাবে, কারণ এই লাইনটা শর্ট করে দেয়া আছে। কারেন্ট সবসময় চিন্তা করে যে সব থেকে লোয়েস্ট রেজিস্টিভ পাথ দিয়ে ফলো করব, ওর ভিতরে এই প্রপার্টিটা আছে, ও চেষ্টা করে সেটা ফলো করার। আর যদি শর্ট পাথ কোথাও থাকে, যদি দেখো এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা শর্ট পাথ করে দেয়া আছে, এই রেজিস্টারটা সার্কিট থেকে নাই হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এটা কাজই করবে না। এর ভিতর দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ারও কারেন্টে যাবে না, সব কারেন্ট শর্ট পাথ দিয়ে পাশে চলে যাবে। বুঝতে পারলাম?
এখন স্টার ডেল্টার প্রবলেমে যদি কেউ করে তাও হবে, আর যদি স্টার ডেল্টার প্রবলেম না করতে চায় সিরিজ প্যারালাল দিয়েও হবে। কিভাবে হবে স্যার? আমি বলছিলাম তার জন্য সার্কিটটাকে একটু মডিফাই করা। এই 20 ওহম এবং এই 20 ওহম এটা প্যারালাল আছে, এটা তোমাকে প্রথমেই বুঝতে হবে। এইটাকে টান দিয়ে পাশে নিয়ে আসো, টান দিয়ে পাশে নিয়ে আসি, সার্কিটটা কেমন হয়? সার্কিটটা এমন হয়। আর এইটা করার পরে দ্বিতীয় আর একটা লাইনও করা লাগে না তোমার। এই দুইটা প্যারালাল আছে, 20 প্যারালাল 10, 10 এর সাথে 10 সিরিজে 20, তাহলে 20 প্যারালাল 5, এটা 4 আনসার। এত এত মাথা কাটানোর দরকার আছে? মাথা কাটানোর তো দরকার নেই, ইজি ইজি ছিল প্রবলেমটা। আচ্ছা, হতাশ হওয়ার কিছু নেই। প্রথম তো একটু সমস্যা হতে পারে, অনেকে 4 বের হয়েছে দেখতে পাচ্ছি, 4 বের হলে ঠিক আছে। না, ভেঙে ভেঙে করলে আরও ভালো, আমি তো জাস্ট একবারে করে দিলাম এই আর কি। সো আমাদের যে টপিকগুলো হলো, স্টার ডেল্টা তো পড়িয়েছি, স্টার ডেল্টার কোনো প্রবলেম থাকলে বলো। আজকে লাস্ট। স্টার ডেল্টার কোনো প্রবলেম আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট ক্যালকুলেশনে কোনো প্রবলেম আছে কিনা? প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই ইলেকট্রিক্যাল সার্কিটস অনে প্র্যাকটিস ছাড়া কোনোভাবেই তুমি এই কোর্স উতরাইতে পারবে না। তুমি মাঝে মাঝে গেলে, আমার ওখানে গেলে খেয়াল করবে যে কয়েকজন মাঝে মাঝে এসে আমার কাছে বসে থাকে। কেন থাকে জানো? ওদেরকে কিন্তু আমি সার্কিট 1 নিয়েছি, সার্কিট 2 পড়তে গেছে, আর পারতেছে না এখন আবার সার্কিট 1-এর কাছে ফেরত আসছে, স্যার আমাকে এখন একটু বোঝায় দেন, আমি তো সার্কিট 2-তে পারতেছি না। তোমাকে কিন্তু সারবে না, তুমি এখন না পড়লে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতেই হবে, আজ হোক কাল হোক আসতে হবে। সো বেটার এখনই পড়ো আর প্র্যাকটিস করো, যত পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে সেটা আমাকে দেখাও যে স্যার হচ্ছে কি না। এর একটা সলিউশান আছে অনলাইনে, এই বইটার একটা সলিউশান আছে, কখনো খুঁজে দেখেছো? পিডিএফের একটা সলিউশান আছে, দরকার হলে সে বইটার হেল্প নাও, সেখান থেকে করো। প্র্যাকটিস না করলে পারবে না, ঠিক আছে? ওকে, ডান। সো আজকে একটা নতুন একটা টপিক ধরবো এবং তাহলে আমাদের শেষ হয়ে গেছে কিন্তু বড় একটা টপিক, ইকুইভ্যালেন্ট ক্যালকুলেশন। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকবেই, মাস্ট। তুমি যেখানেই যাও না কেন তোমাকে এইটার সম্মুখীন হতেই হবে, এবং তুমি যদি সরকারি চাকরির কোনো পরীক্ষা দাও সেখানেও এটা আসে, ঘোড়ায় ফিরাই ইকুইভ্যালেন্ট আসেই। সো বেটার তুমি এখনই শিখে নাও, প্র্যাকটিস করে নাও। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ধার বাড়বে, এখান থেকে কোশ্চেন থাকবেই। আর সিরিজ প্যারালালের যেটা আছে ওখান থেকেও মাঝে মধ্যে থাকে, আর স্টার ডেল্টা থেকেও থাকে। ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার ডিরেক্টলি কোনো ম্যাথ আসে না, হয়তো সাব পার্ট হিসেবে ওটা থাকতে পারে, এটা তোমার রুলসের জন্য। কেসিএল কেভিএলের 2-1টা জিনিস থাকে, কেসিএল কেভিএলের জিনিস আবারও আসবে, কেসিএল কেভিএল আজীবনই করতে হবে। ওকে ডান। সো আমরা নতুন একটা টপিক পড়বো, টপিকটার নাম হচ্ছে মেশ অ্যানালাইসিস। আমি শুরুতে বলি মেশ অ্যানালাইসিস, পরের কথাটা বাদ দিই। এখন থেকে হচ্ছে আমাদের বেসিক অ্যানালাইসিসগুলো শুরু হয়ে যাবে। মানে এই অ্যানালাইসিস করলে প্রতিটা সার্কিটের প্রতিটা আউটপুট সম্পর্কে, কত লোড কী পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে, কী পরিমাণ কারেন্ট নিচ্ছে, কী পরিমাণ ভোল্টেজ ড্রপ করতেছে, তার ডিটেইলে তুমি ক্যালকুলেট করতে পারবে। এতদিন যা পড়িয়েছি তা হচ্ছে ভাষা জ্ঞান, সেই জ্ঞানটাকে টোটালি এখন কাজে লাগাবো আমি, ঠিক আছে? সো আমি মেশ এবং লুপ, এই দুইটা কেভিএল কেসিএল পড়ানোর সময় জিনিসটা বলেছিলাম, মেশ এবং লুপের ভিতরে একটা পার্থক্য আছে। মেশ এবং লুপের ভিতরে সেই পার্থক্যটা কী? মেশ অ্যানালাইসিস করা হয় শুধুমাত্র মেশের ভিতরে, লুপের ভিতর করা হয় না। লুপও এক টাইপের মেশ তো, হ্যাঁ। লুপ মানে কি বলছিলাম, যে সার্কিটের যে প্রান্ত থেকে শুরু করব ওই প্রান্তে যদি ঘুরে আমি ফেরত আসতে পারি সেটাকে আমি একটা লুপ বলি বা সার্কেল বলতে পারি, তাই তো? আর মেশ একটা স্পেশাল লুপ বলছিলাম, যে লুপের ভিতরে আর কোনো লুপ থাকে না, সেটাকে বলি আমি একটা মেশ। যেমন এখানে একটা বড় লুপ আছে,
এটাকে আমি মেশ বলি না, আমি মেশ বলি ছোটো যে লুপটা আছে, কারণ এই লুপের ভিতরে আর কোনো লুপ নেই, কিন্তু বড় লুপের ভিতর দুইটা লুপ আছে, ওটাকে লুপ বলি, এটাকে মেশ বলি। মেশ অ্যানালাইসিস সবসময় লুপের ভিতরে, মেশের ভিতরে অ্যানালাইসিসটা করা হয়, কখনো কখনো লুপের ভিতরে আসে, কিন্তু আমি স্পেশালি মেশের জন্য বলবো এটা, যে মেশের ভিতরে যে অ্যানালাইসিসটা করা হবে সেটাকে বলা হয় মেশ অ্যানালাইসিস। এটা হচ্ছে সিঙ্গেল একটা লুপ, একটা সিঙ্গেল লুপ, এটা স্পেশাল নাম হচ্ছে মেশ। এবং এই মেশ অ্যানালাইসিস ইজ এ অ্যাপ্লিকেশন অফ কেভিএল, ইজ এ অ্যাপ্লিকেশন অফ কেভিএল। যদি তুমি কেভিএল বুঝে না থাকো তাহলে মেশ অ্যানালাইসিস তুমি পারবে না। বুঝাইতে পারছি? তার মানে যেহেতু কেভিএল, তোমাকে ভোল্টেজকে যোগ করতে হবে, কীভাবে যোগ করতে হয় সেটা পরে দেখতেছি। ওকে, ডান। সো মেশ অ্যানালাইসিস করার প্রথম প্রসিডিওর, দুই ধরনের মেশ অ্যানালাইসিস হয়, একটাকে বলা হয় উইদাউট কারেন্ট সোর্স, আর একটাকে বলা হয় উইথ কারেন্ট সোর্স। এই সার্কিটটার ভিতরে কোনো কারেন্ট সোর্স আছে, কোনো কারেন্ট সোর্স আছে, কোনো ভোল্টেজ সোর্স আছে। কোনটা ভোল্টেজ সোর্স? এটা কী ধরনের ভোল্টেজ সোর্স? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। তুমি বললা? আর শিওর? তুমি বললে এটা পিছন থেকে, তুমি বলো না কেন? ওটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? শিওর? পিছনে তোমার নামটা? ওমর ফারুক। ওমর ফারুক, ওটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স? শিওর? ডিপেন্ডেন্ট কেমন হয়? স্কোয়ার শেপ, ওটাকে বলে ডায়মন্ড শেপ। এখনও সময় আছে, পরীক্ষা কিন্তু এখনও 3 মাস প্রায়, আগামী তোমার পরীক্ষা যেটা হবে সেটা 3 মাস, সো এখনও পড়াশুনো করার সুযোগ আছে। এই বই কি পড়তেছ? বই না পড়লে হবে না। আচ্ছা, যেহেতু এই সার্কিটের ভিতরে কোনো কারেন্ট সোর্স নেই, তাহলে এই ধরনের মেশ অ্যানালাইসিস যদি আমি করি তার একটা স্পেশাল নাম মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্স। যেহেতু কারেন্ট সোর্স নেই, অ্যানালাইসিসটা এভাবে করা যাবে। অ্যানালাইসিস করার জন্য প্রথম ধাপটা হচ্ছে কতগুলো মেশ আছে সবগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। কী করতে হবে? কতগুলো মেশ আছে সবগুলোকে আইডেন্টিফাই করে। এখানে কয়টা আছে? একটা, দুইটা। ওকে, ডান। আচ্ছা, যখন কেভিএল অ্যাপ্লাই করব, কেভিএল ক্লকওয়াইজ করব না অ্যান্টি ক্লকওয়াইজ করবো, ইটস আপ টু ইউ, তাই না? কিন্তু মেশ অ্যানালাইসিস করার সময় তোমাকে প্রথমে আমি রিকমেন্ড করব যে সবগুলো ক্লকওয়াইজ করো এবং প্রতিটা লুপের ভিতরে একটা কারেন্টকে অ্যাসাইন করো। এটা হচ্ছে I1, এটা হচ্ছে I2। সো প্রথম কাজ হচ্ছে মেশ খুঁজে বের করা, কয়টা মেশ আছে, তারপরে হচ্ছে প্রতিটা মেশে ক্লকওয়াইজ একটা কারেন্টকে অ্যাসাইন করা। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ দিলে হবে না? অবশ্যই হবে, কিন্তু সেটা তোমার জন্য টাফ হবে। সো ওই টাফ সিচুয়েশনে যাওয়ার দরকার নাই, তুমি সবগুলো ক্লকওয়াইজ দিবা। আমরা শিখবো হচ্ছে সবগুলো ক্লকওয়াইজ দিয়ে, তুমি একটু বুঝলে পারে পরে নিজে নিজেই করতে পারবে এটা কীভাবে করা যায়। ওকে, সো মেশ অ্যাসাইন করা, তারপরে কারেন্টের ডিরেকশান অ্যাসাইন করা, তারপরে প্রতিটা মেশে কেভিএল অ্যাপ্লাই করা। একটা মেশ, দুইটা মেশ, দুইটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে, দুইটা ইকুয়েশান আসবে। দুইটা ইকুয়েশান সলভ করলে একটা I1 কারেন্ট পাবো, একটা I2 কারেন্ট পাবো। এই কারেন্ট দুইটা পেয়ে গেলে এই সার্কিটের বাকি সব কিছু আমি পেয়ে যাব, কিচ্ছু বাদ থাকবে না, কারণ এই রেজিস্ট্যান্সের মানগুলো দেওয়া থাকবে। এই সার্কিট কী পরিমাণ কারেন্ট নিচ্ছে, কোন লোড কী পরিমাণ কারেন্ট নিচ্ছে, কোন লোডের এগেনস্টে কী পরিমাণ ভোল্টেজ যাচ্ছে, সব আমি বের করতে পারবো। ওকে, আমি একটা এক্সারসাইজ প্রবলেম হিসেবে দেখি। এখানে স্টেপসগুলো বলা আছে, বইতে সুন্দর করে লেখা আছে স্টেপসগুলো একটু ফলো করবা। এটা সিকুয়েন্সিয়ালি মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, তুমি করতে করতে অভ্যস্ত হয়ে গেলে এটা মনে রাখার কোনো কিছু না। আচ্ছা, ধরো এই অ্যানালাইসিসটা তোমাকে বললো কি, ক্যালকুলেট দ্য মেশ কারেন্টস I1 অ্যান্ড I2 ফ্রম দ্য সার্কিট 3.19। এখান থেকে আমার মেশ কারেন্ট I1 এবং I2 বের করতে বলছে। ওকে, একদম ইজি, মানে যে পারে না সেও এই অ্যানালাইসিসটা পারে, সার্কিটে যে কিচ্ছু পারে না সেও মেশ অ্যানালাইসিস পারে। সার্কিটটা একটু ড্র করো। আচ্ছা, এই যে পড়াশুনোগুলো এটা বাস্তবতার সাথে কোনো রিলেশন আছে কি না সেটা কি তোমরা কোনো কিছু বুঝতে পারো? আচ্ছা, তোমাকে আমি একটা কোশ্চেন করলাম, একটা 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে, 100 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারিটা আমি
0.5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করি, আমি যে চার্জার নিয়েছি সেটা 0.5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করতেছি, এই ব্যাটারিটা ফুল চার্জ হতে কত সময় লাগবে সেটা কি বের করতে পারবা? 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, এটাকে আমি চার্জ করতেছি 0.5 অ্যাম্পিয়ার আওয়ার দিয়ে। আমি ধরে নিয়েছি যখন চার্জ করতেছিলাম তখন সেটা 20% চার্জ ছিল, ধরে নিয়েছিলাম যখন চার্জ শুরু করেছি আমি তখন ব্যাটারিতে 20% চার্জ ছিল, তখন আমি 0.5 অ্যাম্পিয়ার দিয়ে 0.5 অ্যাম্পিয়ার দিয়ে চার্জ করা শুরু করেছি। কত সময় লাগতে পারে এই ব্যাটারিটা ফুল চার্জ হতে সেটা আমাকে বলতে পারবা? 160 আওয়ার। আচ্ছা, যেটা বের করেছো তুমি এখান থেকে 20 বাদ দিলে আমার 80 অ্যাম্পিয়ার আওয়ার চার্জ হবে। প্রতিবার দিচ্ছি হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার করে, তাহলে এটা হচ্ছে 0.5 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 160 আওয়ার, মানে 160 ঘন্টা লাগবে। যা শিখছো এইগুলো কিছুদিন পরে বাস্তবতার সাথে একদম বাস্তবতার সাথে তুমি লিঙ্ক করতে পারবে। এই অ্যানালাইসিসগুলো শুধু খাতা কলমের ভিতরে সীমাবদ্ধ না, কিন্তু তুমি যখন বাস্তবতার সাথে কোনো কিছু রিলেট করতে যাবা এই জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে আসবে। তোমার মনে হতে পারে স্যার বোরিং জিনিস করাচ্ছেন আপনি, এত তুমি অ্যানালাইসিস করাবেন কেন? কিন্তু অ্যানালাইসিস করার টেকনিকগুলো যখন তোমাকে শিখিয়ে দেবো আমি, তখন বাস্তবতা জিনিসগুলো তুমি অ্যানালাইসিস করতে পারবে। ওকে, কোনো কারণে দেখা গেল যে তোমার এনার্জি কনভার্সন কোর্স করা হয়ে গেছে, তুমি ডিসি মোটর নিয়ে পড়ে ফেলেছো, ডিসি মোটরের একটা প্রবলেম হয়েছে, ঘুরতেছে না মোটর। ডিসি মোটরে তুমি মেকানিজম তো জানো, তুমি খুললে মোটরটা, খোলার পরে যদি তুমি দেখলে যে কার্বন ব্রাশ পুড়িয়ে গেছে, তুমি কার্বন ব্রাশটা চেঞ্জ করে দাও, ঠিক হয়ে যাবে। কয়েল পুড়ে গেছে, আচ্ছা কয়েলটা কীভাবে বাধাই করা যায় বাধাই করে দাও। ওই মেকানিক্সরা তো তাই করতেছে, তাই করে না? এর মাঝে যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয়, কত গেজে তার দেবো, কত অ্যাম্পিয়ারের কারেন্টে সহ্য করতে পারে এরকম তার দিব, সেটাও ক্যালকুলেশনের হিসাব, সেটা এই ধরনের ক্যালকুলেশন থেকেই আসবে, সেটা অন্য কোনো ক্যালকুলেশন থেকে আসবে না। এই সমস্ত ক্যালকুলেশন করে তোমাকে বের করতে হবে। তোমাকে আমি বললাম যে এই হাউস ওয়্যারিং করতে হবে, তোমাকে বললাম হ্যাঁ মোটর পুড়ে যায়, কেন পুড়ে যাচ্ছে সেটা ক্যালকুলেট করো, তুমি আইডেন্টিফাই করো কেন পুড়ে যাচ্ছে। ওই মোটর যে পরিমাণ, ওর এগেনস্টে একটা রেজিস্ট্যান্স লাগাই দাও, সিরিজে একটা রেজিস্ট্যান্স লাগাই দাও, ও কী পরিমাণ কারেন্ট নিতে পারে, সহ্য করতে পারে সেটা দেখো তুমি আগে। ওর থেকে বেশি কারেন্ট গেলেও ও বাঁচবে না, বেশি কারেন্ট যাচ্ছে কোন কারেন্ট, পুড়ে যাচ্ছে মানে কি এক্সেস কারেন্ট নিচ্ছে। আচ্ছা, তোমাকে আমি বললাম যে আমার একটা বাড়ি আছে এখানে, এই বাড়ির ওয়্যারিংটা তুমি করে দাও, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি ডিজাইন করে দাও। তোমাকে বাস্তবে আমি বলবো না যে তুমি মেকানিক্সের কাজ করো, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে গেলে মেকানিক্সের জন্য তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তোমার সাথে দেয়া থাকবে, একজন তোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তোমার সাথে সবসময় থাকবে বা কয়েকজন থাকবে। তোমার কাজ হচ্ছে ডিজাইন করে, অটোক্যাডে ডিজাইন করে দেওয়া বা যে কোনোভাবে ডিজাইন করে দেওয়া যে এই ঘরের ডিজাইনটা কেমন হবে। ডিজাইন করলাম, এখন যে তারগুলো দিবা সেগুলো কিভাবে দিবা, একটা রুমের ভিতরে কি পরিমাণ লোড থাকবে এটা হয়তো মালিক তোমাকে বলে দিবে, অথবা একটা স্ট্যান্ডার্ড আছে যে এই স্ট্যান্ডার্ডে একটা রুমের ভিতরে এই পরিমাণ লোড থাকতে পারে, তোমাকে তার দিতে হবে, তুমি কী ধরনের তার ইউজ করবে, এটাও ক্যালকুলেশনের হিসাব। আমি চাইলে এত চিকন তার দিতে পারবো না, আমি চাইলে এত মোটা তার দিতে পারবো না। কেন দিতে পারবো না? চিকন তার দিলে পুড়ে যাবে, আর বেশি মোটা তার দিলে খরচ বেশি হবে, আমার অত মোটা তার হয়তো দরকার ছিল না। এগুলোও কিন্তু এই সমস্ত হিসাব নিকাশের ইস্যু। আমি থিওরি পড়াচ্ছি, তার মানে এই না যে এটা শুধু থিওরি, এটা থিওরি প্লাস বাস্তবতা। এই কোর্সটা পড়ার পরে অ্যাটলিস্ট এতটুকু বুদ্ধি তোমার মাথার ভিতর গ্রো করবে যে এটার সাথে বাস্তবতার লিঙ্ক আপ কীভাবে করা যায়। ঠিক আছে? তোমার মনে হতেই পারে যে স্যার আসলাম ইঞ্জিনিয়ারিং পড়তে, আপনি পড়াচ্ছেন শুধু থিওরি। আমাদের ল্যাব আছে, ল্যাবে থাকবে, আর ক্লাসে শুধু থিওরি প্রবলেম থাকবে। কখনো কি তোমার মনে হয়েছে যে ব্যাটারি একটা ভোল্টেজ আছে, 12 ভোল্ট হতে পারে, 24 ভোল্ট হতে পারে, এটা ওয়াটে দেয়া না, ব্যাটারির হিসাব কখনো ওয়াটে দেয়া থাকে না, এটা অ্যাম্পিয়ার আওয়ারে দেয়া থাকে। কেন অ্যাম্পিয়ার আওয়ারে দেওয়া থাকে কখনো চিন্তা করছো? তুমি তো ব্যাটারি অনেক দিন ধরে দেখে আসতেছো, ব্যাটারির ক্যাপাসিটির হিসাব সবসময় অ্যাম্পিয়ার আওয়ারে দেয়া থাকে।
কেন ওয়াটে দেয়া থাকে না? আগামী ক্লাসে একটু বের করে আমাকে বলবো যে ব্যাটারির ক্যাপাসিটি কতটুকু কারেন্ট স্টোর করতে পারে। ওয়াট দিয়ে কি আমি বুঝতে পারবো না সেটা? আচ্ছা একটু 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 পরে আসো, একটু পরে আসো। অ্যাম্পিয়ার আওয়ার অ্যাকচুয়ালি হচ্ছে চার্জের একক। অ্যাম্পিয়ার আওয়ার অ্যাকচুয়ালি চার্জের একক, এতটুকু বলে রাখলাম। আচ্ছা, এখান থেকে বলছে যে এই সার্কিটের কারেন্ট বের করো, I1 I2 কারেন্ট। ওরা লিখে দিয়েছে, কিন্তু যদি কোনো কিছু না বলা থাকতো, যদি ধরো বলতো যে ফাইন্ড দ্য ভোল্টেজ V1 অ্যাক্রস দ্য 2 ওহম রেজিস্টার, তোমাকে বললাম যে 2 ওহমের এগেনস্টে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, সেই ভোল্টেজ ড্রপ কত তুমি বের করো। এখন তুমি জানো মেশ অ্যানালাইসিস, তুমি কয়েকটা টেকনিক শিখবে। মেশ অ্যানালাইসিস জানো, নোড অ্যানালাইসিস জানো, তার কোন টেকনিকটা তুমি অবলম্বন করবে? তুমি মেশও করতে পারো, নোডও করতে পারো। যদি বলি এর এগেনস্টে ভোল্টেজ বের করো V1, তোমাকে বলে দেয় নাই তোমাকে মেশ অ্যানালাইসিস করতে হবে, তুমি যে কোনো ধরনের তুমি যা শিখছো তাই দিয়ে করো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমাকে বের করে দেখাতে হবে V1 ভোল্টেজ কত ড্রপ হয়েছে সেটা বের করো। এখন তোমাকে শেখাচ্ছি আমি মেশ অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস দিয়ে আমি বুদ্ধিটা বের করি। যখন V1 বের করতে বলছে, আমি শিখেছি মেশ অ্যানালাইসিস, আমি কি করব, এর ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটাকে I1 বলি, ওই I1টা খুঁজে বের করব। যদি I1 খুঁজে বের করতে পারি, তাহলে I এর সঙ্গে 2 গুণ করে দিয়ে এখানকার ভোল্টেজ ড্রপটা আমি বের করতে পারবো। অথবা যদি বলতাম যে এখানকার পাওয়ার কী পরিমাণ বের হচ্ছে, সেটা কনজিউম হচ্ছে সেটা বের করো, আমি P = I² × R, আমি এখানকার কারেন্ট বের করতাম, তার সাথে রেজিস্ট্যান্স গুণ করে পাওয়ারটা বের করে ফেলতে পারতাম। এই তো উপায় আছে। তার মানে দেখো, এই সমস্ত টেকনিক অবলম্বন করলে তুমি যে কোনো ধরনের সার্কিট সলভ করে সব আউটপুট বের করতে পারবে। মেশ অ্যানালাইসিসে কী করি, প্রথম কাজ হচ্ছে সবগুলো কারেন্টের ডিরেকশন দিয়ে দেয়া, I1 যতগুলো মেশ থাকবে সবগুলো মেশ কারেন্টকে অ্যাসাইন করে দেয়া। ওকে, একটা দুইটা মেশ কারেন্ট I1, মেশ কারেন্ট I2, এটা হচ্ছে মেশ 1 মেশ 2। আচ্ছা, প্রথম এটা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে যে মেশ আইডেন্টিফাই করা, তাই তো? এটা হচ্ছে মেশ 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে মেশ 2। পরের স্টেপ হচ্ছে সবগুলো মেশে একটা করে কারেন্ট অ্যাসাইন করা ক্লকওয়াইজ। আমি ধরে নিব এই কারেন্টটা এদিক দিয়ে ঘুরতেছে, এই কারেন্টটা এদিক দিয়ে ঘুরতেছে। ওকে, ডান। এরপরের কাজ হচ্ছে সবগুলো মেশে একটা করে KVL অ্যাপ্লাই করা। স্যার আপনি তো বলেছিলেন KVL অ্যাপ্লাই করার সময় যেন ভোল্টেজের সাইনগুলো দিয়ে দেই, যে কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে। এখানে দয়া করে সাইনগুলো দিও না, সাইনগুলো মনে মনে রাখো, সাইনগুলো মনে মনে রাখো, এবং সেটা পারফেক্টলি এক্সিকিউট হবে, মানে রুলসের ভিতর সে সব কিছু ইনকর্পোরেট করা আছে। আচ্ছা, শুরুতে লিখতে হবে অ্যাপ্লাই KVL ফর মেশ 1। সার্কিট আঁকো এবং এটা লিখো। আমি KVL অ্যাপ্লাই করব। স্যার এখন KVL আমি কোথা থেকে, এটা তো মেশ 1, এই মেশ 1-এর কোন জায়গা থেকে KVL অ্যাপ্লাই শুরু করব? পয়েন্ট একটা এখানে আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, কোন পয়েন্ট থেকে KVL অ্যাপ্লাই করব আমি? এর কোনো নির্দিষ্ট রুলস আছে কি যে আমি এই পয়েন্ট থেকে শুরু করব? কোনো রুলস নেই, বাট আমি এমন পয়েন্ট থেকে শুরু করব যেন সেটা শুরুর পয়েন্ট হয়, ভোল্টেজের শুরুর পয়েন্ট হয়। আমি আউটার পয়েন্ট দিয়ে স্টার্ট করব না। ওকে, আমি শুরুর পয়েন্ট থেকে স্টার্ট করব। আমি এখান থেকেই স্টার্ট করি, এখান থেকে উপরের দিকে যাব, কারণ কারেন্টটা ক্লকওয়াইজ ঘুরছে তো। তাহলে এখানকার ভোল্টেজ কত? -36। এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ দিয়ে ঢুকেছি, নেগেটিভ দিয়ে ঢুকেছি, তাহলে এটা মাইনাসই হবে। এরপরে এখানে আসি, প্লাস V1, এই V1-এর ভিতরে এখন ডিরেক্ট চলে আসবে। এখন ওই KVL অ্যাপ্লাই করতে একটু আপডেট হয়ে গেছে, 2 × I1। আমি বলছি এখানে সাইন দেওয়ার দরকার নেই, এখন আর সাইন ইউজ করো না। যখনই রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছ, +2 × I1, তুমি মেশ অ্যানালাইসিস করতেছো, এখন 2 × I1 +12 I1, তারপর +4 I1 = এটা রেজিস্টার ঢুকলেই ড্রপ। আমি কারেন্টটা নিয়ে দিক দিয়ে আসছি না, রেজিস্টার ড্রপ।
আমি বলেছি রেজিস্টারের ভিতরে কোনো সাইন না থাকা মানেই হচ্ছে সেখানে ঢুকলেই ড্রপ। মেশ অ্যানালাইসিসের ভিতরে কোথাও ভোল্টেজের সাইন দেওয়া থাকবে না, যদি দেওয়া থাকে সেটা স্কিপ করে যাও, ওটা হচ্ছে কোনো আউটপুট বের করতে বলছে, যখন আউটপুট বের করতে বলছে আউটপুটটা ডিরেক্ট বের করে দাও। এখানে রেজিস্টার থাকা মানেই সেখানে পজিটিভ, রুলস এরকমই। মাইনাস দিয়ে ঢুকলাম -36, এখানে 2 × I1, এখানে হচ্ছে দিলাম 12 I1, এখানে হচ্ছে 4 I1। এখানে একটু ভুল হয়েছে আমাদের ইকুয়েশনটাতে, =0। সবই ঠিক আছে কিন্তু একটা জায়গাতে একটু ভুল হয়েছে, কেউ কি আমাকে বলতে পারবে ভুলটা কোথায়? 12টা দুই পাশে আছে। এই 12 ওহম রেজিস্টার এটা মেশ 1 মেশ 2 এর মাঝে কমন আছে, তার মানে এটাকে আমি বলতে পারবো না এটার ভিতরে I1 কারেন্ট যাচ্ছে বা I2 কারেন্ট যাচ্ছে, এটা দুটোর কম্বিনেশন হবে, I1ও না I2ও না, অন্য একটা কারেন্ট। সেই অন্য কারেন্টটা কি হবে সেটা একটা KCL অ্যাপ্লাই করলে পাওয়া যায়, KCL অ্যাপ্লাই করলে পাওয়া যায়। আমি যদি ধরে নেই এই কারেন্টটা নিচের থেকে নামছিল, এখান দিয়ে কারেন্টটা I1 আসছিল, এখান দিয়ে কারেন্টটা I2 যাচ্ছিল, এই পয়েন্টে যদি একটা পয়েন্ট এতে একটা KCL অ্যাপ্লাই করি তাহলে কয়টা কারেন্ট ঢুকলো? I1 ঢুকলো পজিটিভ, I বের হয়ে গেল নেগেটিভ, I2 বের হয়ে গেল নেগেটিভ, =0। তাহলে I সমান কী হচ্ছে সেটা আমার টার্গেট, -I = I2 - I1, সো I = I1 - I2। সো আমি যে 12 লিখেছি এই 12-এর সঙ্গে I1 - I2 না করা পর্যন্ত এখানে অ্যাকচুয়াল ভোল্টেজ ড্রপটা আমি পাবো না, এইটুকুই ট্রিক, আর কোনো কিছু নাই। সো মাঝের যে ব্রাঞ্চ থাকবে, আমি তোমাকে একটা কথা বলে দেই, তোমাকে KCL অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, তুমি একটা মুখস্থ জিনিস মনে রাখো যে আমি যে মেশে থাকবো সেই মেশের কারেন্টটা আগে লিখব এবং অপর মেশের কারেন্ট থেকে বিয়োগ করে দিব, সোজা হিসাব। 12 আমি মেশ 1-এর জন্য লিখছি, সো I1 - I2, যখন মেশ 2 এর জন্য লিখবো তখন 12 I2 - I1 লিখব। একটা জিনিস চিন্তা করো, আমি এখানে কিন্তু যখন কারেন্টটা এদিক দিয়ে নামছে আমি পজিটিভ নেগেটিভ মনে মনে ধরে নিয়েছি, পজিটিভ নেগেটিভ উপরে পজিটিভ নিচে নেগেটিভ মনে মনে ধরে নিয়েছি। পরের ইকুয়েশন থেকে যখন 12 I2 - I1 করব তখনও জিনিসটা উপরে পজিটিভ নিচে নেগেটিভ থাকবে, এটা প্রমাণ করে দেখা যায়। বুঝতে পারোনি তো আমার কথাটা? দেখো আমি যখন KVL লিখছি তখন ভোল্টেজকে যোগ করতে হয়, এখানকার সাইন দেয়া আছে, এখানকারও সাইন ধরে নিয়েছি, এখানে পজিটিভ, আবার এখানে কারেন্ট নিচে নামতেছে তার মানে এখানেই পজিটিভ, এখানে পজিটিভ, সেক্ষেত্রে আমি লিখছি I1 - I2, কথা সত্য। কিন্তু দ্বিতীয় ইকুয়েশন যখন আমি লিখব, অ্যাপ্লাই KVL ফর মেশ 2, মেশ 2 এর জন্য KVL লিখলে এই পয়েন্ট থেকে শুরু করি, 9 × I2, কারণ মেশ 2তে তো এখন কারেন্ট হচ্ছে মেশ I2, প্লাস 24 প্লাস 3 I2, এবার প্লাস 12 I2 - I1 = 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, ওকে না? যদি এরকম লেখি আমার ভুল হবে না। এইটা কিভাবে এটাকে স্যাটিসফাই করে, আমি এখানকার ভোল্টেজ দিয়ে রাখি হচ্ছে V2, দিয়ে রাখি হচ্ছে V2, এটা উপরে পজিটিভ ছিল নিচে নেগেটিভ ছিল। এখন এইটা এবং এইটা একটা কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না? যে স্যার এটা তো হওয়ার কথা না, কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে না তোমার? যে স্যার উপরে লিখেছেন 12 I1 - I2 একটা ভোল্টেজ লিখেছেন, আবার এখানে লিখেছেন 12 I2 - I1, স্যার এটা কন্ট্রাডিক্টরি শোনা? এই রুলসটা এমনভাবে সেট করা আছে যে এর ভিতরে কোনো কন্ট্রাডিকশান নেই, ভিতরেই সেট করে দেয়া আছে যে এটা পজিটিভ ভোল্টেজ উপরেই আছে, নেগেটিভ ভোল্টেজ নিচেই আছে। কীভাবে সেটা একটু প্রমাণ করে দেখাই দিই, ওকে? প্রথমে যখন লিখেছিলাম প্রথম ইকুয়েশানে তখন সেটা ছিল +V2 = 12 × I1 - I2। দ্বিতীয় ইকুয়েশান যখন লিখছি তখন দেখো নেগেটিভটা মাইনাস, সো -V2 তো -V2। এখন V2 সমান কি? -12 × I1 - I2, কারণ মাইনাস তো এটা, আর V2 সমান তো আমি জানি, এইটা V2 সমান জানি তো এটা, সো -V2 মাইনাস রেখে দিলাম, V2 সমান কি 12 I1 - I2।
কোন জায়গায়? কেভিএল, কেভিএল, হ্যাঁ 12 মাইনাস হবে, সেই কথাটাই আসতেছি যে মাইনাস কেন দেয়নি আমি, এই হিসেবে তো মাইনাস দেওয়ার কথা। আমি এইটাই বোঝানোর চেষ্টা করতেছি স্যার ওখানে মাইনাস লিখলাম না কেন। আচ্ছা এবার দেখি, ওকে এখন দেখি এইখান থেকে একটু যোগ বিয়োগ করি। এটা মাইনাস আছে, মাইনাসকে যদি তুলে দেই, মাইনাসকে যদি তুলে দেই +12 I2 মাইনাস I, তার মানে কি লিখেছি আমি কিন্তু এটা -V2 লিখেছি, আমি কিন্তু -V2 লিখেছি। এটা নিয়মের ভিতর করে দেয়া আছে, আমি জাস্ট তোমাকে একটু প্রমাণ করে দেখালাম। এখানে অ্যাকচুয়ালি -V2 লেখা, আমি জাস্ট একটু উল্টায় লিখেছি, দেখে মনে হচ্ছে যে আমি উল্টা করে লিখেছি, তাহলে +V2 হয়ে যেত। আমি যদি I1টা এখানে লিখতাম I1 মাইনাস I2, তাহলে এটা হয়ে যেত +V2। কিন্তু আমি কি কেভিএল ইউজ করার সময় প্লাস দিয়ে ঢুকছি, আর না আমি মাইনাস দিয়ে ঢুকছি, তার মানে ওখানে উল্টা করে লিখতেই হবে, না হলে ইকুয়েশন ভুল হয়ে যাবে। ওকে ডান, তাহলে জিনিসটা আমি আরেকটু সামারাইজ করে দিই। আচ্ছা, যখন আমার মেশ অ্যানালাইসিস করতে বলবে, কোনো কারণে মেশ অ্যানালাইসিস করতে হবে, প্রথম কাজ হচ্ছে কতগুলো মেশ আছে সবগুলোকে আইডেন্টিফাই করব। পরের কাজ হচ্ছে প্রতিটা মেশের জন্য একটা করে কারেন্ট অ্যাসাইন করব। তারপরের কাজ হচ্ছে প্রতিটা মেশের জন্য একটা করে কেভিএলের ইকুয়েশন লিখব। যেমন এটার জন্য একটা কেভিএলের ইকুয়েশন লিখেছি, এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করে ছোটো করে ফেলব। -36 + 2I1 + 12I1 - 12I2 + 4I1 = 0। I1 এর ভ্যালুগুলো এক পাশে রাখো, I2 এর ভ্যালুগুলো এক পাশে রাখো এবং কনস্ট্যান্ট ওই পাশে নিয়ে যাও। ওকে, I1 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। সো 2 আর 4 6, 6 আর 12 18 I1 12 I2 = 36। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। একটা ইকুয়েশন ফর্মে সাজাও, এক্স এবং ওয়াইকে আলাদা করে লিখো, কনস্ট্যান্টটা সবসময় রাইট সাইডে রাখো। এটার ক্ষেত্রে একইভাবে 9I2 + 24 + 3I2 + 12I2 - 12I1 = 0। ওকে, I1 কত আছে? I1 হচ্ছে -12I1 আছে। I2 কত আছে? 3 আর 12 15, 15 আর ইয়েতে 24 + 24I2 = -24। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তুমি এটা ক্যালকুলেটারে ডিরেক্টলি ইউজ করতে পারো। আমি যদি এটাকে 6 দিয়ে ভাগ করে দিতাম উপরের ইকুয়েশনটাকে, তাহলে হতো 3 × 6 = 18, 3I1 2I2 = 6। 1 নম্বর বা 3 নম্বর ইকুয়েশন। এটাকে আমি 12 দিয়ে ভাগ করতে পারি, -12 দিয়ে ভাগ করি, -12 দিয়ে ভাগ করলে হচ্ছে I1, এটা হচ্ছে -2I2 = 2, 4 হলো তো। আমি উপরেরটাকে হচ্ছে 6 দিয়ে ভাগ করেছি, নিচেরটাকে হচ্ছে 12 দিয়ে ভাগ করেছি। যে এই ইকুয়েশনটাকে 12 দিয়ে ভাগ করছি, টোটালি 12 দিয়ে ভাগ করছি, আর ওই উপরের ইকুয়েশনটাকে 6 দিয়ে ভাগ করেছি। এখন এটা ক্যালকুলেটারে দিয়ে করতে পারো, তুমি চাইলে এটা ক্যালকুলেটারে দিয়ে করতে পারো, অথবা ম্যাট্রিক্সে একটা রুলস আছে, ক্লামার্স রুল, তুমি ম্যাথে শিখবে। রুলসটা নিয়ে আমার এখনই তোমাদের শেখানোর কোনো কিছু নয়, ম্যাথমেটিক্সে শেখাই দিবে, কিন্তু এটা ক্যালকুলেটারে ডিরেক্টলি বসিয়ে করা যায়। যাই তো, আমার আননোন কয়টা? 2টা। ইকুয়েশন কয়টা? 2টা। এটা সলভেবল। করছো ক্যালকুলেটারে কখনো এটা? প্রতিস্থাপন পদ্ধতিতে। আচ্ছা, এটা যদি তুমি ক্যালকুলেটর ইউজ না করতে চাও, বড় হলে ক্যালকুলেটর ইউজ করতেই হয়। তখন ক্যালকুলেটর ইউজ ভুলে গেছো? আচ্ছা, একদিন এখনই শিখিয়ে দিই, দাও দাও, হ্যাঁ দাও, ওটা দিলেও হবে, দাও একটা। প্রথমে তোমাকে যেতে হবে হচ্ছে ইকুয়েশন, এটা 5-এ থাকে।
ইকুয়েশন পাশে থাকে, দেখো ইকুয়েশন কোথায় আছে, মুডে যাও, মুডে গিয়ে ইকুয়েশন পাইছো, ওটাতেও হবে বাবা, দেখি দেখি, এই যে ছিল তো এখানে, এই যে ইকুয়েশন, এখানে গিয়ে ইকুয়েশন 1, আননোন কয়টা, 2টা, 5, 5-এ গেলে এটার আবার একটু আপডেটেড, এখানে ইকুয়েশন কেমন সেটা বলে দিচ্ছে। ফোনেও হয়, এটা ফোনেও করা যায়, ফোনেও একই ধরনের ইয়ে আসে। আমার আননোন 2টা, এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট আছে তো 1, এখন ভ্যালু দিতে বলবে। না বাবা এটা না, আমিও এটা চালাই, দেখি মুডে যাও, মুডে যাও, মুডে যাও, মুডে গেলে হচ্ছে এই যে দেখছো, এই যে এখন এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু বসাও। আমার এখানে I1-এর ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে এক্সের সহগ, সো 3 দেওয়ার পর ইন্টি করতে হবে, তারপরে -2, আর হচ্ছে 6 হচ্ছে 0 হয়। আচ্ছা দেখি, I1-এর 1, I2 হচ্ছে -2, সো 2 এবং 0, সো I1-এর ভ্যালু হচ্ছে 2, I2-র ভ্যালু হচ্ছে 0। সো যে I1 যেটা পেলাম, I1 হচ্ছে 2 অ্যাম্পস, I2 হচ্ছে 0 অ্যাম্পস। ঠিক আছে, ডান। এখন এই দুইটা ভ্যালু থেকে আমি কি খুঁজে বের করতে পারি? এই দুইটা ভ্যালু থেকে আমি কি খুঁজে বের করতে পারি? হ্যাঁ, আমার একটু সন্দেহ হচ্ছে রেজাল্টটাতে, I2 0। আচ্ছা ঠিক আছে, এখানে উত্তর ঠিক আছে। এখন এই দুইটা ভ্যালু দিয়ে তুমি এই সার্কিটের আর যা কিছু আছে সব ক্যালকুলেট করতে পারবে, মানে যা চাইবে তুমি সেটা খুঁজে বের করতে পারবে। তার মানে এই সমস্ত টেকনিক যদি অ্যাপ্লাই করো, কিন্তু একটু লেন্দি। অফকোর্স, যদি তোমাকে বলে যে এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ কত, তাহলে ওই সেই আগের I সমান কত, I1 - I2, 2 অ্যাম্পিয়ার। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান দিয়েই চলে যাচ্ছে, ওদিক দিয়ে আর কিছু যাচ্ছে না। সো এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 24 ভোল্ট, এর এগেইনস্টে ভোল্টেজ ড্রপ হচ্ছে 24 ভোল্ট। আরেকটা প্র্যাকটিস করি। জিরো হচ্ছে, কি করবো আর, হয়ে গেছে 0, দেখাচ্ছে যে এর এগেইনস্টে কোনো ভোল্টেজ ড্রপ নাই, কি করব, কারেন্টই নেই তো নেই। কিন্তু এটা বাস্তবসম্মত হলো না আর কি, কেন যেটা এর মনে হয়েছে আমি জানি না। সো এখানে একটা সোর্স আছে, এখানে একটা কারেন্ট থাকা উচিত ছিল, কিন্তু I2 0 হয়েছে যে কোনো কারণে হোক, যাক। এই সার্কিটের ভিতর কিন্তু কোনো ডিপেন্ডেন্ট সোর্স ছিল না, তাই না? তা এই ধরনের একটা এক্সাম্পল যদি চিন্তা করি, একটা বড় সড়ো করি, হ্যাঁ, এইটাই তো মেশ অ্যানালাইসিস উইদাউট কারেন্ট সোর্সের একটা এক্সাম্পল। আমার 1টা 2টা 3টা মেশ আছে, এই 3টা মেশ ইকুয়েশন একটু লিখে দেখাও তো আমাকে, আমার খালি ইকুয়েশনগুলো দেখাবা। এই 3টা মেশের জন্য ইকুয়েশন লিখে আমাকে দেখাবা জাস্ট। এই 3.87 ফিগার 3.87 শুধু মেশ ইকুয়েশন, 3টা ইকুয়েশন লিখে আমাকে দেখাও, কারণ ইকুয়েশন লিখতে পারলেই অ্যানালাইসিসটা ডান।
দেখি কার ফার্স্ট হয়। আমি শুধু ইকুয়েশন লিখতে বলছি, আর কিচ্ছু লিখতে হবে না। KVL অ্যাপ্লাই করে, তাই তো? চিত্রটা কি? ডিরেক্ট ভোল্ট দেওয়া আছে। KVL এ ভোল্টেজের কোনো ভোল্টেজ ডিরেক্ট দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মেশ অন, I1, এটা হচ্ছে মেশ 2, I2, হচ্ছে মেশ 3, I3। কেউ লিখতে পারো নি এত সময় ধরে? প্রায় শেষ হলে দেখাও। -6 2I1 -I2 10I1, ঠিক আছে। তারপরে হচ্ছে 2I2 -I1 প্লাস, তুমি উল্টা ঘুরছো, এটা উল্টা ঘুরছো কেন? আমি বলছি ক্লকওয়াইজ ঘুরতে, তুমি উল্টা ঘুরছো কেন? তো উল্টা ঘুরছো তো, এটা তুমি ক্লকওয়াইজ ডিরেকশন দিছো, ঘুরছো উল্টা, তাহলে তো হলো না। সেটা হচ্ছে 5I3 -8 প্লাস I3 -I2, বাকিটা ঠিক আছে, বাকিটা ঠিক, এটা উল্টা ঘুরছো। এখানে ভ্যালুগুলো কই? আমাকে ওইটা দেখতে হচ্ছে এখন। 6 2I1 -I2 10I1 ডান, -8 প্লাস -8 প্লাস 4I2 হলো না, প্লাস 2I2 -I1, এই -8 হবে না, এখানে এখানে +8 হবে, কারণ তোমাকে বলেছি স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে, কারেন্ট যেখান দিয়ে ঢুকবে সেখান থেকে শুরু করবা। আচ্ছা দেখতেছি, এটা -8 I3 -I1, এই যে পরেরটা আবার মাইনাস লিখছো কেন? আগেরটা প্লাস মাইনাস দিছো, আবার এটাও মাইনাস দিছো, কোন কনসেপ্টে? এটাতে মাইনাস লিখছো, এটা প্লাস হওয়ার কথা ছিল। প্লাস হওয়ার কথা ছিল। প্লাস 6 5 I3 লিখতে হবে, 3 কোন মেশ অন থেকে -6 2I1 -I2 10I1, এটা ঠিক আছে। 4I2 2I2 I2 দুইটা হয় আবার, এটা কোথা থেকে আসলো? I1 তাহলে ওটা I2 -I1 তাহলে হয় 1 I1 I2 -I3 প্লাস 8, এটা হয়েছে, যদি ওইটা ভুল না হতো আর কি। ও মিস্টেক তো আর আমি খাতায় বুঝবো না, তাই না?
যে ও তো মিস্টেক করে ফেলছে, তোমার নামটা আমি ভুলে যাই, কী নাম যেন? তোমাদের নাম ওর মানে কয়েকদিন রোল কল করতে হবে, নাহলে হচ্ছে না। +6 +5, ঠিক আছে, ডান। পিছনে তুমি কি উত্তর বের করে ফেলছো? হ্যাঁ একদম ইজি, সবাই তো পারবে, দেখছো না একবারে পেরে যাচ্ছ, একবারে তো পারার কথা না, তাই না? -6 + 2i2 - i1 - i2 +10, 10 কি এটা? 10 কি আই হবে কোথা থেকে? নয় i1 হবে, নয় i2 হবে, না i3 হবে, হলো না। -8 না, -8 হয় না, -8 + 4, না এখানে -8 হয় না। 4i2 2i, এখানে এই যে আবার ব্র্যাকেট দাও নি, এটা ব্র্যাকেট দাও নি, এখানে i2 - i3, ঠিক আছে, এই দুটো ভুল বাদে বাকিটুকু ঠিক আছে। -6 হবে, এটা +6 হতে পারতো। 5i3 না না, এখানেও ব্র্যাকেট হবে, ব্র্যাকেট দিচ্ছ না তোমরা, দেখি এটা এখানে এই যে চিত্র আঁকার সময় এখানে পজিটিভ না এখানে নেগেটিভ, তাই তো, নাকি পজিটিভ কোনটা আমি তো বুঝতেছি না। আচ্ছা -6 + 2i1 হলো না, 2i1 হবে কেন? এই ব্রাঞ্চটা 1 এবং 2 এর মাঝে কমন, 1 এবং 2 এর মাঝে কমন, তার মানে এই কারেন্টটা আগে, এই কারেন্টটা পরে, সো i1 - i2 লিখতে হবে। 10i1 এটা ঠিক আছে, আচ্ছা প্লাস এটা ঠিক আছে, 4i1 এটা ঠিক আছে, এখানে আবারও কমন ব্রাঞ্চ, তাহলে এই মেশের জন্য আমি ইকুয়েশনটা লিখছি, সো i2 আগে হবে, এবার i1 পরে হবে, ঠিক আছে, 1, এইটা আবার ঠিক লিখছো, i2 - i3, এটাও তো কমন ব্রাঞ্চ, এটা যেমন কমন এটা কমন না, এটা মেশ 1 মেশ 2 এর মাঝে কমন, আর এটা হচ্ছে মেশ 2 এবং 3 এর মাঝে কমন, ঠিক আছে। 6 ঠিক আছে, 5i, এটা i1 হবে কেন? i3 হবে, -8 + 10 + 1 i3 - i2, ঠিক আছে, বাকিটা ঠিক আছে। দেখি তোমার -এ যে একই রোগ, ওহমের চিহ্ন নর্মালি না দিলেও চলবে, সবগুলো যদি একই ইউনিটে থাকে তাহলে ওহমের চিহ্ন না দিলেও চলবে, ওহমের চিহ্ন দেওয়ার দরকার নেই। সো তোমারও একই সমস্যা, আমি জিনিসটা বোঝাই দিচ্ছি। -6 2i1 - i2 + 10i1 -6, এখানে কত ছিল? সো -6 ঠিক ছিল, 2i1 - i2 ছিল, 10i1 ছিল, 2i2 - i1 ঠিক আছে, i2 - i3 ঠিক আছে, +8 ঠিক আছে, 6 5i3 -8 1 i3 - i2, ঠিক আছে, তিনটে ইকুয়েশনে। আচ্ছা, অনেকেই যে জিনিসটা বুঝতেছো না, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে, কলমটা কার? গুড ক্যাচ। আচ্ছা, তাহলে আমি তোমাদের বলছিলাম যে এই ফিগারটার জন্য মেশের ইকুয়েশনটা লেখো, তাই তো? সো আমি মেশ 1-এর জন্য ইকুয়েশনটা যদি লিখি, আগে চিন্তা করো কমন ব্রাঞ্চ কোনটা কোনটা আছে। এটা কি কমন ব্রাঞ্চ? এটা কি কমন ব্রাঞ্চ? এটা অবশ্যই একটা কমন ব্রাঞ্চ, এটা মেশ 1 এবং 2 এর মাঝে কমন, যদিও এটা এরকম খাড়াখাড়ি নেই, এটা আড়াআড়ি আছে, কিন্তু যদি কমন ধরি এর এবং এর মাঝে তো কমন আছে অবশ্যই। এটা কি কমন ব্রাঞ্চ? এটা কমন ব্রাঞ্চ না। এখানে দেওয়া আছে ভোল্টেজ, ভোল্টেজ দেওয়া থাকলে আর কোনো সমস্যা নেই, ভোল্টেজ ডিরেক্ট লিখব, ভোল্টেজ যদি দেওয়া থাকে ভোল্টেজ ডিরেক্ট লেখা যায়। আচ্ছা, এটা 6 ভোল্ট, 6 ভোল্ট। এখন মেশ 1-এর জন্য ইকুয়েশনটা লিখি আমি, ফর মেশ 1, মেশ 1-এর জন্য তুমি যে কোনো পয়েন্ট থেকে শুরু করতে পারো, আমি এই পয়েন্ট থেকেই শুরু করি, এখান থেকে যোগ করে সব এইখানে ফেরত আসবো, ওকে। এখান থেকে গেলে এখানে 10 ইন্টু i1, ভোল্টেজ লিখতেছি তো, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট ভোল্টেজ, তাই তো। এরপরে হচ্ছে এটা প্লাস দিলাম কেন? রেজিস্টর মানে ড্রপ,
এই জন্যই প্লাস। এখানে হচ্ছে -6 তারপরে হচ্ছে +2 I1 -I2 ইকুয়াল টু 0, কারণ তিনটাই ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ, এখানে একটা ভোল্টেজ এবং এখানে একটা ভোল্টেজ, তিনটাই হবে। একইভাবে ফর মেশ 2 এটাকে সমাধান করার পর্যন্ত আমি যাই দেখি। সো এটাকে ছোটো করে ফেলি, 10I1 -6 + 2I1 -2I2 ইকুয়াল টু 0। সো I1 এর যে ভ্যালুটা আসবে 12I1 -2I2 ইকুয়াল টু 6। এটাকে 2 দিয়ে ভাগ করা যায়, সো 6I1 -I2 ইকুয়াল টু 3। ইকুয়েশন নাম্বার 1, এটাকে সাইডে লিখে রাখি, 6I1 -I2 ইকুয়াল টু 3, 1 নম্বর ইকুয়েশন। একইভাবে ফর মেশ 2 এর জন্য ইকুয়েশনটা লিখতে হবে। ফর মেশ 2, এইটা তো মেশ 2, আমি ধরলাম এখান থেকে যোগ করা শুরু করবো ভোল্টেজকে, এখান থেকে এদিকে যাব, এদিকে আসবো, এদিকে যাব, উপরে যাব, ব্যাস। সো 2 হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে কমন ব্রাঞ্চ হচ্ছে 2 এবং 3 এর মাঝে। আমি ইকুয়েশান লিখছি মেশ 2 এর জন্য, সো অবশ্যই I2 আগে আসবে। সো I2 -I1 +1 ইন্টু I2 -I3, কারণ কমন ব্রাঞ্চ, +8 ইকুয়াল টু 0। আমার ভোল্টেজ এখানে ড্রপ হবে, এখানে ড্রপ হবে, এখানে ড্রপ হবে এবং এখানে ড্রপ হবে, মোট 4টা পার্ট। কয়টা গেল? ও 4 আছে তো, 4 আছে তো, +4 I2 ইকুয়াল টু 0। ঠিক আছে তো? এটাকে এখন তুমি যদি ইকুয়েশান লিখতে পারো, বাকি কাজটুকু হচ্ছে তোমার ম্যাথ, ওই ইকুয়েশান লিখতেই ভুল হয় নর্মালি। সো 2I2 -2I1 +I2 -I3 +8 +4I2 ইকুয়াল টু 0। I1 কয়টা আছে দেখো, সাজাই লিখো, 2I1, I2 কয়টা আছে, 2 আর 1 3, 4 আর 3 7, 7I2 -I3 ইকুয়াল টু -8, -1 দিয়ে গুণ করে দাও, 2I1 -7I2 +I3 8। এটাকে আবার এখানে লিখে দেই, 2I1 -7I2 +I3 ইকুয়াল টু 8। ইকুয়েশন নাম্বার 2। এখন আসি ইকুয়েশন নাম্বার 3। আমি এখান থেকে যোগ করি, এখান থেকে যোগ করে ঘুরে ওখান পর্যন্ত আসবো। ভোল্টেজ দেওয়া আছে 6 ভোল্ট ডিরেক্ট, সো কারেন্টের কোনো কথা নাই এখানে। যেখানে ভোল্টেজ দেওয়া থাকবে সেখানে কারেন্ট দিয়ে যোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ লিখছি তো ভোল্টেজ। ওকে, সো 6 + 5I3 -8 +1 I3 -I2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে আবার একটু ইয়ে করো, 6 + 5I3 -8 +I3 -I2 ইকুয়াল টু 0। I1 নেই, আছে I2, I2 এর পাশে লেখো I2, আর এদিকে হচ্ছে 5 আর 1 6, 6I3, এদিকে -2, এদিকে গেলে +2 হয়ে যাবে। সেটাকে এখানে লেখো, সো -I2 +6I3 ইকুয়াল টু 2। এই তিনটাকে সলভ করলে I1 I2 এর ভ্যালু বলো। কেন? আননোন 3 ক্যালকুলেটারে আছে তো রে বাবা, দেখছো? ওটা 0, যেটা নেই তার ভ্যালু 0। এরকম থাকবে A1X + A2Y + A3Z ইকুয়াল টু সামথিং, একটা কনস্ট্যান্ট থাকবে, ওই ইকুয়েশনটা নিতে হবে। দেখি 3টা করে আপনি নেয়
তো আসছে, করতেছিলাম আউলে গেছে মাঝখানে। দেখো এখানে I1 এর ভ্যালু হচ্ছে 6, আগে কেটে দেন সব। দিলাম। I2 এর ভ্যালু হচ্ছে -1, I3 হচ্ছে 0, কনস্ট্যান্ট হচ্ছে 3। এবার A2 যাচ্ছে, A2 হচ্ছে 2, B2 হচ্ছে -7, I3 হচ্ছে 1, কনস্ট্যান্ট হচ্ছে 8, A3 হচ্ছে 0। প্রথমবার কি দিস ইজ 0, I2 হচ্ছে -1, I3 হচ্ছে 6, কনস্ট্যান্ট হচ্ছে 2, I1 এর ভ্যালু হচ্ছে 0.33, I2 এর ভ্যালু হচ্ছে 1, I3 এর ভ্যালু হচ্ছে 0.16। এই কত আসছে তোমাদের? হ্যাঁ ঠিক আছে তো, -1, 0.16, 0.33, ঠিক আছে। সো ভ্যালু যে কয়টা আসছে I1 এর মান হচ্ছে, পিছনে ক্যালকুলেশনটা হয়েছে। সো I1 এর যে ভ্যালুটা আসবে, হ্যাঁ I1 সেটা হচ্ছে 0.33 অ্যাম্পস, I2 এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে -1 অ্যাম্পস, একটু এদিক ওদিক হতে পারে। I3 এর ভ্যালুটা কত? I3 কত? হ্যাঁ 0.16, 0.16 অ্যাম্পস। সো আমার I1, I2 এবং I3 কারেন্ট পেয়ে গেলাম। এখন ওইখানে একটা তীর চিহ্ন দেয়া আছে, এই দেখতে পাচ্ছ? I কারেন্ট বের করতে বলছে। এই I কারেন্টের মান কত হবে বলো তো কেউ আমাকে? এই তিনটা ভ্যালু থেকে ক্যালকুলেট করা যায়। I কারেন্টের মান কত হবে? এই কারেন্টটা নিচ থেকে উপরে যাচ্ছে, এই কারেন্টটা যদি বের করতে বলতাম তোমাকে, আমি কিচ্ছু বলি নাই, তোমাকে বলেছি কিচ্ছু বলে দিই, বলছি ফাইন্ড I, বলছি ফাইন্ড I। এরপরে তুমি কি করছো? মেশ অ্যানালাইসিস করে I1, I2 এবং I3 কারেন্ট বের করছো। কারণ তুমি জানো কি যে এই I এর সাথে I2 এবং I3 এর রিলেশন আছে, যার জন্য আগে মেশ অ্যানালাইসিস করে I2 এবং I3 বের করছে। এখন এই I এর ভ্যালুটা কত হবে বা এই I এর ইকুয়েশনটা কেমন হবে সেটা আমাকে বলো। I সমান কি লেখা যায়? হলো না? I সমান কি লেখা যায়? আইটা এদিকে যাচ্ছে, এটাই মনে হয় 50-50 চান্স তো হয়ে গেছে। একটা এটা বলছে আচ্ছা, তোমাদের একটা জিনিস একটু বলে রাখি, যখন এই ধরনের প্রবলেম আসবে চেষ্টা করবা এই পয়েন্টে একটা KCL অ্যাপ্লাই করতে। KCL যদি অ্যাপ্লাই করো, আমি কারেন্টটা বের করতে বলছি, এখানকার কারেন্ট, এটাকে বলছি I, এই পয়েন্টে একটা KCL অ্যাপ্লাই করো। KCL অ্যাপ্লাই করলে তুমি KCL অ্যাপ্লাই করার আগে এই কারেন্ট এখান দিয়ে আসতেছিল I3 কারেন্ট, ওকে, আর এই I2 কারেন্ট ঘুরে এখান দিয়ে বের হয়ে যাচ্ছিল, তাই তো, আর I কারেন্টটা উপরে উঠছে, তাহলে এখানে কয়টা কারেন্ট ঢুকলো? I3 ঢুকলো পজিটিভ, I3 ঢুকলো পজিটিভ, -I2 আর -I ইকুয়াল টু 0। সো I ইকুয়াল টু হবে I2 সরি এটা -I, যদি এরকম করি I3 -I2, আইটাকে পাশে নিয়ে যাই, আমি নিছি I3 -I2। এটা চোখে দেখেও বোঝা যায়, এটা চোখে দেখেও বোঝা যায়। কীভাবে বোঝা যায় স্যার? দেখো এই যে কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, একটু টেকনিক ফলো করতে হবে। তোমার মাথায় রাখতে হবে এই কারেন্টের ডিরেকশানগুলো যেটার সাথে এর ডিরেকশান মিলবে সেটাকে আগে লিখবো, পাশেরটাকে বিয়োগ করে দেবো। কারণ দেখো এই I3 কারেন্টটা ঘুরিয়ে কিন্তু এই I এর ডিরেকশানের সাথে মেলে, কিন্তু I2 ডিরেকশান কিন্তু একদম উল্টা, I এর উল্টা, তার মানে এটা I3 -I2ই হবে। এটা অ্যাকচুয়ালি KCL অ্যাপ্লাই করে পাওয়া যায়। সো এই ধরনের কারেন্ট বের করতে বললে বেটার যেখান থেকে কারেন্টটা ভাগ হয়েছে সেখানে KCL অ্যাপ্লাই করো। বুঝতে পারছি আমি? মেশ অ্যানালাইসিস
উইদাউট কারেন্ট সোর্স। কিছু প্র্যাকটিস প্রবলেম আছে। কত সময় আছে? শেষ হয়ে গেছে ক্লাস। আচ্ছা, আমি অ্যানালাইসিসগুলো করিয়েছি, সেই অ্যানালাইসিসের ভিতরে কোনো ধরনের ডিপেন্ডেন্ট সোর্স ছিল না। এই অ্যানালাইসিসটাই তো ডিপেন্ডেন্ট সোর্স নাই, এটা কি করা যাবে? এই অ্যানালাইসিসে তো ডিপেন্ডেন্ট সোর্স নাই, করা যাবে? এখানে ডিপেন্ডেন্ট সোর্স একটা আছে, কোথায় আছে? 4i0। তুমি একটু স্লাইডগুলো দেখছো মনে হয়, তাই না? ও কিন্তু স্লাইডগুলো, ও হচ্ছে ফার্স্ট টাইম আমার ক্লাসে আসছে। একদিনও স্লাইড দেখছো পিছনে? আগের দিন দেখছি, আজকের দিনের দেখার সুযোগ হয় না। আরেকটা সিটি দিছিল? আচ্ছা, তাহলে একটু পড়তে হবে। তোমরা কিন্তু রেসপন্স ভালো না। এখানে কিন্তু একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে। এটা কী ধরনের ডিপেন্ডেন্ট সোর্স? ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ওর কথা বুঝলাম, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কী ধরনের কন্ট্রোল? এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আরও মনোযোগ দিয়ে পড়তে হবে, আরও মনোযোগী হতে হবে। এত সহজ না। যদি ভাষা জ্ঞান নিয়ে যাও না, ধরা খাওয়া। এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এই কারেন্টটা কোথা থেকে আসছে? ওই দেখো এখানকার কারেন্ট। এই ব্রাঞ্চ দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় তার 4 গুণ ভোল্টেজ এখানে আসে। তার মানে এই ব্রাঞ্চের কারেন্টের সাথে এখানকার ভোল্টেজের সম্পর্ক আছে। এই জন্য বলা হয় এটা কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটা ডিপেন্ডেন্ট সোর্স তো, কারণ ডায়মন্ড শেপ। এই ধরনের প্রবলেম অ্যানালাইসিসও সেম টু সেম। শুধুমাত্র এখানে i1, i2, i3 ইকুয়েশান 3টাই পাবো আমি, কিন্তু ভেরিয়েবল চলে আসবে 4টা। কারণ এই 3 নাম্বার ইকুয়েশান যখন লিখবো তখন ইকুয়েশানটা এরকম আসবে। এই 3 নাম্বার ইকুয়েশান যদি লিখি এইখান থেকে, একটু দেখে বলো তো কী হওয়া উচিত? এই ঘরটায় মেশ 3তে ইকুয়েশান লিখলে 12 i3 minus i1 plus 4 i3 minus i2 plus 4i0 ডিরেক্ট ভোল্টেজ, আর কিছু নাই তো এখানে, ইকুয়াল টু 0। তার মানে 3 নাম্বার ইকুয়েশানে এসে এই ইকুয়েশানটা আমি পাবো। এখানে আমার ভেরিয়েবল হচ্ছে i1, i2, i3 এবং i0। আমার ইকুয়েশান 3টা, ভেরিয়েবল 4টা। সলভ করা সম্ভব? কোনোদিনও সলভ হবে না। আমার এইখানে প্রবলেম হচ্ছে i0-এর প্রবলেম। এই i0টার জন্য স্পেশালি তোমাকে এখন ট্রিট করতে হবে। i0 সমান কি? ওই i0-এর ভ্যালুটা ওখানে দেওয়া আছে। i0 সমান কি? এবার বলো, KCL অ্যাপ্লাই করে একজন বলো i0 কি? i0 সমান কি লেখা যায়? এই i0 সমান কি লেখা যায়? হ্যাঁ, i1 প্লাস আচ্ছা, কি আবার বলো ইকুয়েশনটা? i1 প্লাস, তারপর i2 প্লাস, না হচ্ছে না, i2 মাইনাস i0 ইকুয়াল টু 0। হ্যাঁ, i1 মাইনাস i2। আবারও সহজ হিসাব, KCL অ্যাপ্লাই না করলেও তুমি বলতে পারতে যে ডিরেক্ট হিসাব। এই i0-এর ডিরেকশনের সাথে এদের ডিরেকশন মেলে নাকি? দেখো, i1টা এদিক দিয়ে ঘুরে এদিকে আসছে, i2টা ঘুরিয়ে ওর উল্টা দিকে যাচ্ছে। ওকে, সো i1 আগে আসবে মাইনাস i2, তাহলে i0টা পেয়ে যাও। বোঝা গেল? তাই যদি হয়ে যায় এই ইকুয়েশনে i0-এর ভ্যালুটা বসায় দাও, i1 মাইনাস i2, তাহলে 3টা ইকুয়েশনে 3টা আননোন, সলভেবল। এখন সলভ করা যাবে। সো এই প্রবলেমটা সুন্দর মতো করে আনবা। এই প্রবলেমটা পোর্টালে দিব। এই প্রবলেমটা আর যে এই প্রবলেমটা 3.39, এই দুটো প্রবলেম আগামী ক্লাসে করে আমাকে দেখাবা। আগামীকাল তো ল্যাব আছে, আজকে ল্যাবের ডেটা দিয়ে দিব। যেহেতু মেশ অ্যানালাইসিস আজকে পড়িয়ে ফেললাম, মেশ অ্যানালাইসিসের জন্য একটা ডেটা দিব। 3.36